চক্রান্ত করে আমলিগকে হটানো হয়েছে, কিন্তু আমলিগ কখনো দমে রাখতে পারবে না। এটা রুখে দেওয়ার জন্যই আওয়ামী লীগের 2 কোটি কর্মী ঢাকা দখল করার জন্য রওনা করে দিলেন। আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তারা কিন্তু পুলিশ থানার মাঠ দখল করে নিয়েছে। পুলিশ কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করতেছে, পুলিশের বাধা উপেক্ষা করে তারা কিন্তু ডাক্তার ইউনূসের বাসভবনের দিকে যাচ্ছে এবং বাসভবনে গিয়ে ডাক্তার ইউনূসকে তারা টেররিস্টে নামিয়ে দিবে। পুলিশ কিন্তু ধরপাকড় চালাচ্ছে। আমরা শেখ হাসিনার কর্মী আবার যদি রাস্তায় নেমে ৭৫-এর হাতিয়ার গর্জে পাওয়ার পর গতকালকে রাত্রে থেকে একটা নিউজ খুবই ভাইরাল। সকালবেলা অনেকে মেসেজ করেছে যে আসলে ভাই আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা বা ঘটনাটা কতটুকু সত্য যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে গেরিলা পদ্ধতিতে ঢাকা শহরকে দখল করবে। আওয়ামী লীগের একটা দল আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে। আমরা এমন একটি লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াইয়ের পেছনে ফেরার কোনো অবকাশ আমাদের নেই। এই লড়াইয়ের একমাত্র গতি সামনের দিকে এবং এই লড়াইয়ের একমাত্র ফলাফল হচ্ছে আমাদের বিজয়। এই লড়াইয়ে জিতবে কারা? শেখ হাসিনা এগুলা বিদেশ থেকে রপ্তানি করে গেছে। তোমরা কেউ এই সমন্বয়কদের কথা শুনে না, কলেজ ক্যাম্পাসে ফিরে যাও। তোমরা তোমাদের পড়াশোনা করে তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করো। আমি আজকে বললাম আমি জয় বাংলা করি, একজন আমারে চল মারলো। আগে ভালো ছিলাম। তোমরা এই ইউনিট সরকার এক দুর্নীতির আপনি হিসাব পাইবেন এই সরকার আবার যাওয়ার পরে। পেশাজীবী মানুষকে অনুরোধ করব, এই বাংলাদেশকে রক্ষা করতে হলে আমরা মনে করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। প্রতিদিনই দেশের মধ্যে আওয়ামী লীগের তাণ্ডব চলে, ঠিক তেমনি আজকেও সারাদিন তাণ্ডব হয়েছে। কিন্তু আজকের আন্দোলনটি খুবই ভয়ঙ্কর হয়েছে। ঢাকা অচল করে ফেলে এবং দখল করে আওয়ামী লীগ কর্মীরা। দর্শক শ্রোতা, সব কিছু আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আওয়ামী লীগ কর্মীরা কী কী পরিকল্পনা করে রেখেছিল এবং তাদের পরিকল্পনাগুলো কিভাবে তারা বাস্তবায়ন করে। এর সাথে কিন্তু অনেকেই জড়িত রয়েছে আমাদের দেশের বর্তমান নেতাকর্মীরা এবং আওয়ামী লীগ অনেক বড় বড় নেতাকর্মী এই দেশের মধ্যেই লুকিয়ে রয়েছে। আপনারা স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এবং সব কিছু কিন্তু লাইভ সহকারে দেখতে পারবেন। তারা কিভাবে ঢাকা অচল করে এবং তাদের আন্দোলনের মাধ্যমে কীভাবে ভয়াবহতা চড়ায়। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানে কিন্তু লাইভ সহকারে দেখতে পারবেন যে আওয়ামী লীগ সমর্থকরা কীভাবে আন্দোলন করতেছে, অন্যদিকে তারা কী কী ষড়যন্ত্র করেছিল, তাদেরকে নিয়ে কী আলোচনা এবং সমালোচনা হয় এইসবও দেখাবো। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে নিয়ে যে ঘটনা ঘটেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামা যেভাবে অ্যাকশন দেখাইছে, মানে বিএনপি নেতাকর্মীদের বক্তব্য অনুযায়ী, তো সেখানে আওয়ামী লীগ যাবার কি পরিমাণ শক্তিশালী বিভিন্ন জায়গায় অথবা মাঠে নামলে সেটা কিন্তু আরো একবার প্রমাণ করেছে। কারণ মানুষের মধ্যে এখনো আওয়ামী লীগের ভয়টা কাটে না অনেক জায়গায়। এটা তো প্রমাণিত হয়ে গেল কোথায়? যশোরের কেশবপুরে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক বিশাল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই দলের অন্তত 20 জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ সহ যানবাহন ভাঙচুর করা হয়েছে। মাঠে আওয়ামী লীগ এখনো তারা আছে। আপনার উপজেলার 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান SM মঞ্জুর কার্যালয়ে যেতে পারছিলেন না। তো অনেক জায়গায় এটা হচ্ছে ইউনিয়ন পরিষদগুলো বিএনপির নেতাকর্মীরা দখলে নিয়েছে, অথবা সমন্বয়করা কিছু কিছু জায়গায় লোকাল পর্যায়ে যারা বৈষম্যবিরোধী আন্দোলনে আছেন তারাও কিন্তু এখানে ভূমিকা রাখছেন, যার কারণে যারা দুর্নীতিবাজ ছিলেন অথবা একটু আওয়ামী লীগের সময় একটু গুন্ডাপান্ডা ক্যারেক্টার আছে তারা কিন্তু ভয়ে আসে না। আবার কিছু কিছু জায়গায় ব্যতিক্রম তারা আসে, বিএনপির অবস্থা ভালো না। এর মধ্যে সম্ভবত যশোরের কেশবপুর। তো বলা হচ্ছে যে তিনি কেন আসতে পারেন না, তাকে বিএনপির নেতারা অবাঞ্ছিত ঘোষণা করেছে। আর এগুলো নিয়ে দীর্ঘদিন হজম করতে করতে গতকালকে সকালে এই চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে ইউনিয়ন কাউন্সিল ভবনে অফিস করতে যান। সেখানে আবার স্থানীয় বিএনপি নেতারা তাদেরকে বাধা দেয়। এই সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি আপনার সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ আসতে বাধ্য হয়। পরে সন্ধ্যায় আবারও ইউনিয়ন চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে পরিষদে আসলে বিএনপির নেতাদের সাথে তখন সংঘর্ষের ঘটনা ঘটে। মানে সাহস এখনো পুরো আছে, বোঝা গেছে বিএনপির নেতারা সংঘবদ্ধ ছিল, কিন্তু তারপরেও সেখানে এই মঞ্জুরের বাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে। সংঘর্ষের সময় কয়েকটি যানবাহনে ভাঙচুর সহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে মঞ্জুর বাহিনীকে এখানে অভিযুক্ত করা হচ্ছে। তার মানে আওয়ামী লীগের হাতে এখনো মেশিনারি আছে বা লোকাল এরিয়াতে প্রভাব প্রতিপত্তি ভয় সবকিছুই আছে, এটা স্পষ্ট। সুফলাঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি যিনি আছেন জি এম মহিউদ্দিন বলছেন, ইউপি চেয়ারম্যান মঞ্জুর রহমানের লোকজন অতর্কিত হামলা চালিয়ে বিএনপি এবং ছাত্রদল নেতাকর্মীদের আহত করেছে। এ সময় তার কলাগাছি বাজারের ব্যক্তিগত অফিসকেও ভাঙচুর করা হচ্ছে। তার মানে আওয়ামী লীগ লোকাল রিজনে মানে লোকাল এরিয়াতে অনেকটা শক্তিশালী। এই বিএনপির সভাপতির কথায় এটাই বোঝা গেল, মানে স্থানীয় যিনি সভাপতি আছেন। সুফলাঘাটি ইউপি চেয়ারম্যান SM মঞ্জুর আবার বলো, ব্লুটুথ ভাই ঘটনা ঘটানোর পর একাধিকবার তার নাম্বারে ফোন করলেও গণমাধ্যম থেকে তিনি নাম্বারটিতে ফোন ধরেননি, মোবাইলটি বন্ধ ছিল। তবে হাসপাতালে চিকিৎসাধীন তার সমর্থকদের বক্তব্য তাদের প্রতিপক্ষ মানে বিএনপির তার আগে হামলা চালিয়েছে। এ ব্যাপারে ওসি সাহেব বলছেন ঘটনা সত্য,
চেয়ারম্যান তার বুধবার তিনি তার চেয়ারম্যান অফিসে আসছিলেন, দুই পক্ষের মধ্যে পরিস্থিতি খারাপ দিয়ে গেছে। এটা সত্য বললাম, অনেক জায়গায় চেয়ারম্যান অফিস করতে পারেন না, এই যে কি বলে যে টিসিবির যে মানে ভাতা কার্ড, চাল ডাল, OMS এর যে কার্ড মার্ড, এগুলো অনেকে জোর করেও চেয়ারম্যান থেকে ছিনিয়ে নিয়ে যায়, এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে। আবার অনেকে স্থানীয় ইউনিয়ন পরিষদে অফিস করতে না পেরে নিজেদের ভাবে এলাকার লোকালও কিন্তু কিছু জায়গাতে অফিস তৈরি করছেন। তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের এই যে ভূমিকা, আবার এই যে ধরনের একটা ভাব, একাংশে নেতাকর্মীরা খুশি হলেও বাকিদের জন্য কিন্তু একটা টেনশনের ইস্যু। অন্তর্বর্তী সরকারের 4 মাসের মাথায় এসে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা আসলে কোথায় গিয়ে ঠেকেছে, এরকম একটি বিশ্লেষণ নিশ্চয়ই প্রতিটি মানুষের মধ্যে কাজ করছে। পাশাপাশি এই সরকার গঠিত হওয়ার পর থেকেই আগের সরকারের সঙ্গে একটি তুলনামূলক চিত্র প্রতিটি মানুষ আঁকার চেষ্টা করছেন, অন্তত সাধারণ মানুষ। প্রিয় দর্শক, সেই জায়গা থেকে আমার নিজের একটি আগ্রহ ছিল। অনেকেই বলছেন যে আগেরটাই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। কতটা ভালো ছিল, অথবা আসলেই কি ভালো ছিল, সেই কৌতূহলের জায়গা থেকে আমি একটি জরিপ চালিয়েছি আমার ইউটিউব চ্যানেল মানচিত্রে। সেখানে প্রশ্ন ছিল কে বেশি জনপ্রিয়। অপশন 1-এ ছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম, এবং অপশন 2-এ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। অনেকে প্রশ্ন করতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো রাজনীতিবিদ নন, তার সঙ্গে কেন শেখ হাসিনার তুলনা? ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতিবিদ না হন, তিনি এবং শেখ হাসিনা তো দুজনেই সরকার প্রধান, একজন ছিলেন এবং একজন আছেন, সেই জায়গা থেকে একটি তুলনা করা যেতেই পারে। এবং যেহেতু শেখ হাসিনার পরপরই বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে গঠিত হয়েছে, সেই জায়গা থেকে দুজনের মধ্যে একটি তুলনা তো স্বাভাবিকভাবে আসতেই পারে। তবে এই জরিপের ফলাফল দেখে দর্শক আমি নিজেই বিস্মিত। আমার সব ধরনের ধারণা ভেঙে দিয়েছে এই জরিপের ফলাফল। এবং এটা যেহেতু একটি উন্মুক্ত জরিপ, টেস্ট পোল, এখানে ম্যানিপুলেট করার মিনিমাম কোনো ধরনের সুযোগ নেই, এটা আপনারা জানেন। এটি সাধারণ কোনো ব্যালট পেপারে ভোট নয়। তো জরিপের ফলাফলে যদি দেখা যাচ্ছে এখানে ভোট পড়েছে 22,000। এই 22,000-এর মধ্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন কত? 6,000 ভোট, 6,000 সামথিং। আর শেখ হাসিনা পেয়েছেন 74% ভোট, অর্থাৎ 22,000-এর মধ্যে 16,000-এরও বেশি ভোট পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে কমেন্ট পড়েছে 1,600-এরও বেশি। বিষয় হচ্ছে যে কেন শেখ হাসিনার জনপ্রিয়তা এমনভাবে বাড়ছে জ্যামিতিক হারে? কেন যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিপুল পরিমাণ একটা প্রত্যাশার জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি সরকার আমাদের সামনে এলো, কেন তার জনপ্রিয়তা এইভাবে ধসে পড়ছে? নিশ্চয়ই এটি আমাদের বিশ্লেষণের জায়গা রয়েছে। আমরা যে যার মতো করে বিশ্লেষণ করতে পারি, অন্তত যাদের উদ্দেশ্য ভোটটি ছিল সেই সাধারণ মানুষরা কি বলছেন আমি তাদের বক্তব্যের কিছু কিছু অংশ যদি আপনাদের সামনে তুলে ধরি, আমার মনে হয় অনেকের সঙ্গে মিলে যাবে, 100% না মিলুক। যেহেতু প্রায় 1700 কমেন্ট পড়েছে, আমি সব তো পড়া সম্ভব নয়, কিছু মানে অংশ বিশেষ বা গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো রয়েছে আমি সেগুলো একটু বিশ্লেষণের জায়গা থেকে তুলে ধরতে চাই আপনাদের কাছে। এখানে প্রথমেই একজন মন্তব্য দিয়ে শুরু করতে চাই, কেন আমি ব্যাখ্যায় গেলাম এই ভোটের ফলাফল নিয়ে। কারণ অনেকে রিকোয়েস্ট করেছেন ভোটের ফলাফলগুলো বিশ্লেষণ করার জন্য। যেমন একজন লিখেছেন, পান্না সাহেব শির দ্বারা যদি সোজা থাকে তাহলে এই জরিপ নিয়ে একটা ভিডিও বানাবেন, কমেন্টগুলো পড়বেন। শির দ্বারা সোজা রাখার চেষ্টা করি, এখনো চেষ্টা করে যাচ্ছি। সেই জায়গা থেকেই দর্শকের চাওয়া থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি এটি বিশ্লেষণ করছি, অন্তত দর্শকের মতামতের জায়গা থেকে। এখানে আকাশ খান নামে একজন লিখেছেন, দুইজন ভিন্নভাবে বিখ্যাত, একজনকে জাতি ঘৃণার সাথে, অন্যজনকে সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানের সঙ্গে শ্রদ্ধা করে, আরেকজনকে ঘৃণার সঙ্গে স্মরণ করে। আচ্ছা, আরেকজন লিখেছেন, আগেই ভালো ছিলাম। সত্যি সময় যে কত তাড়াতাড়ি বদলায় তা বাংলাদেশকে দেখলে বোঝা যায়। সেদিন শেখ হাসিনা কার্যত ছাত্র আন্দোলনের সামনে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিলেন। তারপর এই বাংলাদেশের ছাত্ররা নতুন বাংলাদেশ গড়েছিলেন, এরকম একটি দাবি তারা বিভিন্ন ক্ষেত্রে করে বসেন। সেই বাংলাদেশকে তারা নতুন বাংলাদেশ কিংবা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশের সেকেন্ড ভার্সন, বিভিন্ন নামে কিন্তু আখ্যায়িত করেন। অর্থাৎ শেখ হাসিনা পরবর্তী সময় বাংলাদেশে শুধুই যে ভালো দিকগুলো থাকবে এটাই কিন্তু কাঙ্ক্ষিত ছিল। কিন্তু ফের আরো একটা ছাত্র আন্দোলন যে বাংলাদেশের বুকে নতুন করে জন্ম দেবে সেই রকম কিন্তু প্রত্যাশা কারোরই ছিল না। কাল হঠাৎ করে গোটা বাংলাদেশ ফের একবার ছাত্র আন্দোলনে কিন্তু কেঁপে উঠল। শহরের দুই নামকরা বিশ্ববিদ্যালয় এবং কলেজ তারা নিজেদের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা থেকে যেরকম বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়লেন এবং সেই সংঘর্ষকে সামনে রেখে সেনাবাহিনী এবং পুলিশ
কার্যত যেভাবে বাংলাদেশের এই সরকারকে পর্যদুস্ত করলেন তা নিঃসন্দেহে কিন্তু মোহাম্মদ ইউনূসের বড় মাথা ব্যথার কারণ হতেই পারে। হঠাৎ করে সেনাবাহিনী ছাত্রদের উপর গ্রেনেড ছুঁড়েছেন, স্মোক বোম্ব ইউজ করেছেন এবং এমন কিছু পদক্ষেপ তারা গ্রহণ করেছেন যা নিঃসন্দেহে ছাত্র আন্দোলনের এই যে মানে প্রাণকেন্দ্র ঢাকা ইউনিভার্সিটি সে তারা প্রত্যাশাই করেনি। হঠাৎ করে সেনাবাহিনী কেন এত সক্রিয় হয়ে গেল সে প্রশ্ন কিন্তু ছাত্ররাই তুলতে শুরু করে দিয়েছেন। আসল ঘটনাটা কি? আসল ঘটনাটা হলো বাসে ওঠাকে কেন্দ্র করে সিটি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটি বাকবিতণ্ডা শুরু হয়। প্রথমে এই বাকবিতণ্ডা এমনই চরম জায়গায় পৌঁছায় যে পরবর্তীকালে সেনাবাহিনীকে রাস্তায় নামতে হয় এবং এই পুরো ঘটনাটাই বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলার অবস্থা তা কিন্তু আন্তর্জাতিক মহলে এস্টাবলিশ করলো। এই খবর ইন্টারন্যাশনাল প্রাঙ্গণে কেন ছড়িয়েছে জানেন? প্রথমত এটি ফের একবার ছাত্রদের আন্দোলন। যেই সকল ছাত্র আন্দোলনের নামে বিরোধী শক্তিগুলোকে কার্যত একজোট করে ষড়যন্ত্রকারী শক্তিরা হাসিনা বিরোধী আন্দোলনে পরিণত করেছিলেন, সেই ছাত্র আন্দোলনের নতুন চেহারা কিন্তু কালকে দেখলো গোটা বাংলাদেশ, যাদের নিশানায় কিন্তু এখন সরাসরি মোহাম্মদ ইউনূস। আর সে সময় সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছিলেন, অর্থাৎ শোনা যায় হাসিনার নির্দেশ ছাড়াও সেনাবাহিনী একের পর এক ছাত্রদের উপর গুলি চালিয়েছেন, অত্যাচার করেছিলেন সে সময়। আজও কিন্তু সেনাবাহিনী ঠিক সেরকম একটা কড়া অবস্থান পালন করলেন। আর ছাত্রদের নিশানার মুখে কিন্তু বর্তমানে সেনাপ্রধান এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। আর এখানেই প্রশ্ন উঠেছে একাধিক মহলে যে এই সেনাবাহিনী এবং সেনাপ্রধান নিজের কর্তৃত্ব দেখাতে গিয়ে, নিজের ক্ষমতা দেখাতে গিয়ে পিছন থেকে ছুরিটা কি মারছেন ইউনূসকে। কেন আমি এই কথা বলছি তা নিঃসন্দেহে বিশ্লেষণ করব এই সমগ্র প্রতিবেদনে। তবে কালকে এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়। সেখানে তারা 9 দফা দাবি করেন। এই 9 দফা দাবি যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন হাসিনার পরবর্তীকালে মোহাম্মদ ইউনূস শুধু মুখটা বদলেছে, কিন্তু ঢাকা বা বাংলাদেশের চেহারাটা কিন্তু আজ 100 দিন পরে এসেও, 3 মাস পরে এসেও একই থেকে গেছে। সেদিনে সেই ছাত্র আন্দোলনকে কিন্তু সাধারণ মানুষ আবেগের জায়গা থেকে সমর্থন করেছিলেন। তারা কিন্তু ভুলেও বোঝেননি এই ছাত্র আন্দোলন নামে সে সময় হাসিনা বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্র বাংলাদেশের ভবিষ্যৎকে আন্দোলিত করে দিতে পারে। সেই ছাত্রদের হাতে তারা দেশ গড়ার স্বপ্ন দিয়েছিলেন। কিন্তু আজকের 3 মাস পরে এসে বাংলাদেশে ফের একবার ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ যে অশান্ত হবে তা হয়তো সেদিনের ওই সাধারণ জনগণ সেই আবেগের দ্বারা যারা চালিত হয়েছিলেন সেদিন, আজ কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তারা হয়তো বুঝতেও পারেননি। 9 দফা দাবির মধ্যে ছাত্ররা কি বলেছেন? তারা পরিষ্কারভাবে বলেছেন 150 শতাধিক ছাত্রী বা শিক্ষার্থী আহত হয়েছে। অর্থাৎ এই দুপক্ষের গোলমালের মধ্যে 150 জন শিক্ষার্থী, ছাত্রছাত্রী আহত হয়েছে। এবার ভাবুন, বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিণতি বর্তমানে এমন জায়গায় চলে গেছে যে পাড়ার ক্লাবের একটা গুন্ডাদের মতো কোনো জায়গা ঝামেলা শুরু হলে 150 জন আইন শৃঙ্খলা রক্ষা করার কমিটি থাকা সত্ত্বেও আহত হতে পারে। মানে এটাই হয়তো বাংলাদেশে প্রকৃত দৈন্য দশা। আমাকে এখানে আমি ক্যাম্পাসে ঢুকে গেছি, বলছি ক্যাম্পাসে ঢোকার দোকানে আমাকে ক্যাম্পাসের গেট ভেঙে বাইরে এসেছে সেনাবাহিনী। আমরা ক্যাম্পাসে ঢোকার পরে সেনাবাহিনী কীভাবে সাহস হয় গেট ভেঙে ক্যাম্পাসে ঢোকা, ইভেন আমাদের অডিটোরিয়ামের গ্লাস টাস ভেঙে দিয়ে আসছে সেনাবাহিনী বাইরে, এবং প্রিন্সিপালের রুমের সামনে স্টুডেন্টদেরকে ফালায় মারছে সেনাবাহিনী। সেনাবাহিনীর কিভাবে সাহস হয় যে ক্যাম্পাসে ঢুকে স্টুডেন্টদেরকে লাঠি চার্জ করার, এবং পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে মারছে। আমরা দেখেছি যখন স্বৈরাচার পতনের সময় এরকম হয় নাই, তারা আজকে যে কাজ করেছে সেনাবাহিনী আমাদের সাথে। তো আমরা এখানে মেজর সাহেব যে আছে তার দায়িত্বে যে সেনাবাহিনী এখানে আছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে আইডেন্টিফাই করে বিচারের আওতায় আনতে হবে, না হলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিব। যদি এর বিচার না করে সেনাবাহিনীর, তাহলে ঢাকা কলেজ কিন্তু তাদের অবস্থান দেখিয়ে দিবে। একটা ক্যাম্পাসে সেনাবাহিনী কি করে আক্রমণ করে ক্যাম্পাসের গেট ভেঙে, এটা অবশ্যই জবাবদিহিতা করতে হবে এই মেজরকে দ্রুত সময়ের ভিতরে, না হলে কিন্তু আমরা ঢাকা কলেজে বসে থাকবো না। যাদেরকে হামলা করছে আমাদের বাইরে ঢাকা মেডিকেলে পর্যন্ত ভর্তি, সেনাবাহিনীরা ক্যাম্পাসের ভিতরে ঢুকে সবাই
সবাইকে মেরেছে। সেনাবাহিনী এই এখতিয়ার কোথা থেকে পেলে? একটা ক্যাম্প প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে কিভাবে মারে? আমরা গেট লক করে দিয়েছি, গেট ভেঙে তারা ঢুকে আমাদেরকে মেরেছে। ছাত্রলীগ কায়দায় মেরেছে। তারা কি ছাত্রলীগ কায়দায় কিভাবে আমাদেরকে গেট ভেঙে অডিটোরিয়াম ভেঙে মেরে দিয়ে আসলো? সিসি ক্যামেরা যদি দেখেন প্রত্যেকটাতে পাবেন সেনাবাহিনী ক্যাম্পাসে ঢুকে সবাইকে মারতেছে এবং এসএটিভি সহ সকল টিভি লাইভ ছিল, তারপরেও তারা মারার সাহস পাইছে। এখানে কাউকে কেয়ার করে নাই। তারা ছাত্রলীগ কায়দায় ক্যাম্পাসে ঢুকছে, সবাইকে মারে বের হয়ে আসছে ক্যাম্পাস থেকে। তারা কেন এটা করলো? অবশ্যই তাদের জবাবদিহিতা করতে হবে, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে দ্রুত সময়ের মধ্যে, না হলে ঢাকা কলেজ আন্দোলনের হুঁশিয়ারি দিবে দ্রুত সময়ের ভিতরে। যখন এই ঘটনাটা এত বারবারন্তের জায়গায় গেল, তখন সেনাবাহিনী গ্রেনেড নিয়ে হাজির হলো, স্মোক বোম নিয়ে হাজির হলো, কাঁদানে গ্যাস নিয়ে হাজির হলো। কিন্তু এই ঘটনাটা অ্যালাউই তো সেনাবাহিনী করার উচিত ছিল না, কারণ বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলার সম্পূর্ণ দায়িত্ব তো সেনা প্রধানের হাতে। তাহলে এই বিষয়টা এই জায়গায় গেল কেন? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কোথাও গিয়ে জেনে শুনে মোহাম্মদ ইউনূসকে পিছন থেকে ছুরি মারছেন না তো সেনাবাহিনীরা? এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক মহলে উঠবে, কারণ বাংলাদেশের একাধিক ঘটনা দ্বারা আমি আপনাদের বুঝিয়ে দিতে পারি সেনাপ্রধান বা সেনাবাহিনীর ভূমিকা নিঃসন্দেহে সরকার বিরোধী, এবং সরকারের যে ভাবমূর্তি তা কিন্তু দিনের পর দিন ক্ষুণ্ণ হচ্ছে সেনাবাহিনীর অতিরঞ্জকীয় পদক্ষেপে। তারা আর কি বলেছে আমি একটু বলে দিই। তারা বলেছেন আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, এমনকি শিক্ষকরাও আহত হয়েছেন। দেখুন, এই ছাত্রছাত্রীদের চিকিৎসা নিশ্চিত করতে হবে, এটা বাংলাদেশে অতি পুরনো একটা কথা। কারণ যখন হাসিনা বিরোধী আন্দোলন হয়েছিল তখন সেই ছাত্রছাত্রীরাও বলেছিল আমরা আবেগের জন্য প্রাণ দিয়েছি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গেছে, আমাদের চিকিৎসা নিশ্চিত করুন। কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম এই উপদেষ্টাদের ঘিরে ধরে সেই আহত শিক্ষার্থীরা ফের একবার আন্দোলন চালিয়ে বলেছেন আমাদের ভালো চিকিৎসার ব্যবস্থা করা হোক। অর্থাৎ 3 মাস আগের চিকিৎসাই কে করবে এখন কেউ জানে না। এখন হঠাৎ করে এই ছাত্রছাত্রীরা ফের একবার দাবি করছে তাদের চিকিৎসা যেন ভালো করা হয়, সুনিশ্চিত করা হয়। সেকেন্ড পয়েন্টটা, যেখান থেকে আমি এই ইন্টারভিউ বা এই প্রতিবেদন শুরু করেছিলাম, আমাদের স্থাপনা সেনাবাহিনী সরাসরি হামলা ও ভাঙচুর করেছে। এবার এখানেই প্রশ্ন, একটা কলেজের স্থাপনাকে ভাঙচুর করার অধিকার সেনাবাহিনীকে কে দিল? সেনাবাহিনীর কাজ কি যেখানে সেখানে ভাঙচুর করা? সেনাবাহিনীর কাজ কি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা? সেনাবাহিনীর কাজ কি ছাত্রদের গুলি চালানো? এই যে প্রশ্নগুলো এখন হঠাৎ করে উঠতে শুরু করেছে, আপনারা হয়তো নিজেরাও বুঝতে পারছেন এই সেনাবাহিনীর কর্মকাণ্ড 100% সন্দেহের ঊর্ধ্বে হতে পারছে না। প্ররোচনায় পুলিশ আমাদেরকে রাবার বুলেট মারলো। হ্যাঁ ঠিক আছে, সব আমরা এইদিকে যখন চলে আসলাম, তারা এই আমাদের নাইমের গলি পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারে, তারা কিন্তু আমাদের ক্যাম্পাসে মুভ করতে পারে না কোনো ক্রমে। তারা আমাদের ক্যাম্পাসে মুভ করার পরে আমাদের ওখানে সাউন্ড গ্রেনেড ছোড়ার পরও আমাদের শিক্ষককেও লাঞ্ছিত করা হয়েছে, আমাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে। আজকে একটা আমাদের খুশির দিন, আজকে আমরা 184 বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি। এখানে তো আমরা রক্ত চাই না, এখানে তো আমরা গ্যামজাম চাই না, কিন্তু কেন সেনাবাহিনী পুলিশ আমাদের ক্যাম্পাসে ঢুকে এইরকম নৈরাজ্য চালানো? অর্থাৎ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ফের কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে উঠলো। ঠিক যেরকম ভাবে হাসিনা বিরোধী একটা আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো ঢাকাকে, ঠিক একই রকম গল্প কিন্তু বাংলাদেশের ইতিহাসে ফের একবার ফিরে এলো মাত্র 100 দিন পর। একদম ইতিহাসটা মেলান, তাহলে হয়তো এই বিশ্লেষণগুলো, এই গভীরতাগুলো আপনারা বুঝতে পারবেন। তৃতীয় কি কথা বলেছে তারা, ওরা জানেন? তারা বলেছেন বিশেষ করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা এই হামলার নির্দেশ দিয়েছে তাদেরকে পদত্যাগ করতে হবে। সেদিনও সেই পুলিশ কর্তাদের পদত্যাগ চেয়েছিলেন ছাত্রছাত্রীরা। আজ 100 দিন পরে সেই পুলিশ কর্তা যারা হামলার নির্দেশ দিয়েছে তাদের পদত্যাগ করতে হবে। সেদিন পুলিশের রিভলভার থেকে গুলি চলেনি, তা সত্ত্বেও পুলিশকে কাঠগড়ায় তুলে দিয়েছিলেন ছাত্রছাত্রীরা, কারণ সে সময় পুলিশের কন্ট্রোল ছিল হাসিনা সরকারের হাতে। আর আজকে যে পুলিশ আপনাদের উপর অত্যাচার চালালো, যারা আপনাদের উপর গ্রেনেড ছুড়লো, হ্যান্ড বোম ছুড়লো, তাদেরকে আপনাদের সরাতে হবে, মানে আপনারা সরাসরি কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধাচরণ করতে শুরু করলেন, যা আন্তর্জাতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর বলে আমার মনে হচ্ছে। 4 নম্বর ওরা কি বলেছে? 4 নম্বর বলেছে ইতিপূর্বে সকল বিশৃঙ্খলার সাথে জড়িত সিটি কলেজের কতিপয় সন্ত্রাসী শিক্ষার্থীরা দোষী সাব্যস্ত হওয়া এবং পরবর্তী সংঘাত এড়াতে সিটি কলেজকে স্থানান্তরিত করতে হবে।
এ এক অদ্ভুত দাবি। বাংলাদেশে যে যা খুশি দাবি করলেই বাংলাদেশ সরকার একটু কেঁপে যায়। তারা সিটি কলেজটাকেই স্থানান্তরিত করতে বলে দিচ্ছে, অর্থাৎ যে কলেজের ইতিহাস ওখান থেকে শুরু, সেই কলেজ থেকে তারা মানে শত শত ছাত্রছাত্রী প্রডিউস হয়েছে বাংলাদেশ জুড়ে, সেই সিটি কলেজটা একটা জায়গা থেকে অন্য জায়গায় তারা নিয়ে যেতে বলছে। আমি জানি না এর বাস্তব কি যুক্তি আছে বা আদতে করা সম্ভব কিনা, কিন্তু ছাত্রছাত্রীরা যে দাবি করেন এই সরকার যে ভদ্র ভালো ছেলের মতো করে দেয় তা হয়তো আপনারাও জানেন। তাই এই দাবিগুলোও এখন বালখিল্যতার পর্যায়ে তারা নিয়ে গেছেন। পরবর্তীকালে তারা বলেছেন সিটি কলেজের শিক্ষার্থীরা নিন্দনীয় ঘটনায় সরাসরি নির্দেশ এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের আইন শৃঙ্খলার আওতায় কারা আনবেন, কিভাবে আনবেন, সেইটা কিভাবে সম্ভব এটাও আমার কাছে কিন্তু জানা নেই। এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি ক্যাম্পাসে হাজির হতে হবে। এবার কোথায় স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কাজ কি? স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এই বাংলাদেশে বর্তমান থাকে, তাহলে সেনাবাহিনী কেন এরকম তৎপরতা দেখাচ্ছে অকারণে? দেখুন, এই রকম কথাবার্তা রাজনৈতিক দলগুলো না বলতে পারলেও বাংলাদেশ ছাত্রছাত্রীরা কিন্তু বলে ফেলে। তারা হয়তো আগে পরে সামনে পিছনে কিছুই ভাবে না, কিন্তু তারা যে দাবি তোলে সেই দাবির মধ্যে 20 to 30% দাবি এমন কিছু দাবি যেগুলো সত্যি বাংলাদেশের বড় একটা প্রশ্নবোধক চিহ্নের মুখে আনতে বাধ্য। অর্থাৎ সেনাবাহিনীর ভূমিকা, পুলিশের ভূমিকা, স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা, এই ভূমিকাগুলো নিয়ে চর্চা হওয়া কিন্তু প্রয়োজন। পরবর্তীকালে তিনি বলেছেন এই হামলায় জড়িত সেনা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। কলেজ ক্যাম্পাসে ফিরে যাও, তোমরা তোমাদের পড়াশোনা করে তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করো। আমি আজকে বললাম আমি জয় বাংলা করি, একজন আমার চল মারলো। আগে ভালো ছিলাম। তোমরা কেউ এই সমন্বয়কদের কথা শুনে না, তোমরা সকলেই কলেজ ক্যাম্পাসে ফিরে যাও, তোমরা তোমাদের পড়াশোনা করে তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করো, তোমরা দেশের মুখ উজ্জ্বল করো, তোমরা দেশের ভবিষ্যৎ করো। তোমরা সার্জিল আলম আর হাসানাত আব্দুল্লাহ এই যে দেখা না দিয়ে বন্ধু কথা কইও না, দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা করতে পারবা না। তুমি এই যে সাদ্দাম নিয়ে এরে নিয়ে ওরে নিয়ে কথা কষ্টাও, সাদ্দাম হয়তো বা মনে করো যে এই বিএনপি ছেলে বেলের টাকা খাইয়ে ভর দিচ্ছে, কিন্তু ওই একে মিনামুল হক শামীম, ওই নাজমুল হাসান দুর্জয়, ওই সিদ্দিকী নাজমুল, ওই আহমদ বাহাউদ্দিন নাসিম, ওই মাহবুবুল আলম হানিফ, এরাও ছাত্রলীগ করিল। এই আমলের লোকজনও অনেক আছে। আর আওয়ামী লীগ এরকম একটা দল, আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে, কোন সময় শহরে ঢুকবে আপনি বুঝতেও পারবেন না, আটকানোর কোনো সুযোগ থাকবে না। আমি আজকে বললাম আমি জয় বাংলা করি, একজন আমার চল মারলো। আমি বললাম আমি বিএনপি করি, একজন আমার মারলো। কিন্তু এই গত আমাদের যারা চল মারতে আসতেছে এই লোকটা আসছে গত মাসে আওয়ামী লীগ করতো, এই মাসে বিএনপি করে। কারণ এরাই আসতে ফুটপাত ভাড়া দিয়ে খাবে, ফুটপাতের থেকে চাঁদাবাজি করে খাবে। তার জন্য এদের মা বাপের নাম চেঞ্জ করেও যদি থুতি হয় এরা তাই তবে ভাই, কারণ এরা একবার আওয়ামী লীগ একবার বিএনপি। গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি নয়, বরং ফাঁসি হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সমন্বয়কদের, যারা সরকারে রয়েছেন বা সমন্বয়কদের। আমার কথা নয়, এমনটা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে রয়েছেন, আপনারা জানেন। 5 আগস্ট তার সরকারের পতনের পর আমরা দেখেছি নিয়মিত বিরতিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হচ্ছে। আজকে যে কল রেকর্ড ফাঁস হয়েছে সেটা আসলে গুরুত্বপূর্ণ, কারণ এখানে তিনি বর্তমান সরকারের নানান কর্মকাণ্ডের তিনি নিন্দা জানিয়েছেন, সমালোচনা করেছেন কড়া ভাষায়। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলো তিনি যেমনভাবে খণ্ডন করেছেন, ঠিক তেমনি ভাবে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ তুলেছেন। এবং আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে আগের কল রেকর্ডগুলো শেখ হাসিনার কল রেকর্ড কি না সে ব্যাপারে যদিও অনেকেই প্রশ্ন তুলছেন, সন্দেহ প্রকাশ করছেন যে আদৌ এটা শেখ হাসিনা কিনা, যদিও তার মতো শুনতে মনে হচ্ছে। এবং আমরা জানি যে ভারত সরকারও এই কল রেকর্ডগুলো যে শেখ হাসিনার কি না, হ্যাঁ বা না কোনো কিছুই তারা জানায়নি। তবে এবারের কল রেকর্ডে শেখ হাসিনা নিজেই কিন্তু বলছেন যে আমার কল বা আমার কথা তোমরা রেকর্ড করতে পারো, তার নেতাকর্মীদেরকে তিনি বলছেন, এবং এগুলো তোমরা সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। এটা শেখ হাসিনা নিজে বলছেন তার নেতাকর্মীদেরকে। আজকের কল রেকর্ডে শেখ হাসিনা কথা বলেছেন ডেনমার্কে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের একটা সভা চলছিল হয়তোবা, সেই সভায় তারা শেখ হাসিনার সঙ্গে কথা বলছিলেন। সে কথোপকথনটা এমন ভাবে শুরু হয়, যতটুকু সোশ্যাল প্ল্যাটফর্মে ফাঁস হয়েছে সেটা হচ্ছে বর্তমান যে সরকার গঠন হয়েছে সেই সরকার গঠন প্রক্রিয়া নিয়ে। সেখানে শেখ হাসিনা বলেছেন যে বর্তমান সরকার অবৈধ এবং অসাংবিধানিক, এই সরকারের কোনো আইনগত ভিত্তি নাই। যেটা আমরা ইকোনমিস্টের প্রতিবেদনে এমনটা বলা হয়েছে যে বর্তমান সরকার আসলে আইনত কোনো ভিত্তি নেই। আবার এই সরকার, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা আবার বর্তমান সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা যাবে না এমন একটা অধ্যাদেশও কিন্তু জারি হয়েছে।
শেখ হাসিনা বলছেন যে গণহত্যাগুলো হয়েছে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার পরিকল্পনা মাফিক হয়েছে, সমন্বয়ক যারা তার পরিকল্পনা মাফিক, তাদের পরিকল্পনা মাফিক হয়েছে। শেখ হাসিনা বলেছেন তিনি ক্ষমতায় থাকতে যখন আন্দোলন চরম পর্যায়ে পৌঁছাচ্ছিল তখন তিনি অভিভাবকদেরকে তিনি অনুরোধ জানিয়েছিলেন তারা যেন তাদের সন্তানদেরকে রাজপথে না পাঠান, কিন্তু তারা শোনেননি তার কথা, সে কারণে অনেকেই সন্তান হারিয়েছেন, তিনি সেটা বলেছেন। শেখ হাসিনা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যারা সাধারণ ছাত্র ছাত্রীরা যারা আবেগের বশে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তারা তাদের অনেকেই ভুল বুঝতে পেরেছে এবং আওয়ামী লীগের বা শেখ হাসিনার তাদের প্রতি কোনো ক্ষোভ নেই যারা না বুঝে সরল মনে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। এগুলো বলেছেন শেখ হাসিনা। সেই সাথে শেখ হাসিনা আরো বেশ কিছু কথা বলেছেন যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, সামাজিক সুরক্ষামূলক সরকার যে ভাতাগুলো রয়েছে সেগুলো কেন বন্ধ করে দেওয়া হয়েছে, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে। শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন বর্তমানে ব্যাংকে গেলে গ্রাহকরা টাকা পাচ্ছে না, ব্যাংক কেন খালি হয়ে গেল সেই প্রশ্ন তুলেছেন। শেখ হাসিনা আরো প্রশ্ন তুলেছেন শেয়ার বাজারের কেন এই অবস্থা, শেয়ার বাজারের টাকাগুলো কোথায় গিয়েছে। এই সরকার সেগুলো সরিয়ে ফেলছে বা তারা নিজেদের স্বার্থে ব্যবহার করছে এমন অভিযোগ শেখ হাসিনা বারংবার করেছেন সেই কল রেকর্ডে। শেখ হাসিনা আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি বলেছেন যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পরে এই যে চাকরির বয়স বাড়ানোর যে দাবি তারা আন্দোলন করছিল তাদের উপর লাঠিপেটা করা হয়েছে, গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে সেখানে গুলি করে মেরে ফেলা হচ্ছে, এই ব্যাপারগুলো শেখ হাসিনা বলছেন এবং তিনি বলছেন যে এই যে আন্দোলন করছিল সাধারণ ছাত্ররা জুলাইয়ে, তো তখন তাদের উপর তো কোনো ধরনের আক্রমণের ঘটনা ঘটেনি, তারা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করেছেন এবং তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা যখন এক দফার দাবি নিয়ে আসলো তখন ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে থাকে এবং সবকিছু প্ল্যান অনুযায়ী হয়েছে, এটা শেখ হাসিনার বক্তব্য। শেখ হাসিনা আরো একটা বিষয়ে খুব বেশি পরিমাণে নজর কেড়েছে আমার তার বক্তব্য শুনে, সেটা হচ্ছে তিনি বারংবার তিনি বলছেন যে ৭১-এর পরে ৭৫-এর ১৫ আগস্টের ঘটনায় তার পরিবারের উপর যে হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে তৎকালীন সরকারের পরে সে ইন্ডেমনিটি জারি করেছিল যে তাদের হত্যার বিচার করা যাবে না। শেখ হাসিনা নিজে পরে তাদের হত্যার বিচার করেন, মানে বঙ্গবন্ধুর হত্যার বিচার করেন, সপরিবারে বঙ্গবন্ধুর হত্যার বিচার করেন। সাংবাদিক ইলিয়াস অভিযোগ করেছেন, সেটার প্রেক্ষিতে আসিফ মাহমুদ একটি উত্তর দিয়েছে যে যাদের র এজেন্ট বলেছেন গত ২০১৯ সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্য থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। সে ভিডিওটা করেছেন 2 দিন পূর্বে, সেই ভিডিওটা মন্ত্রণালয়ের অফিসে হতে পারে আবার নাও হতে পারে। তো তিনি নেই এরকম নিউজ কেন করা হচ্ছে আমি বুঝতে পারছি না। হয়তোবা তাকে মিডিয়াতে সাংবাদিকরা খুঁজে পাচ্ছে না, বা আশেপাশের যারা কমিটমেন্ট ছিল বা যাদের সঙ্গে তার ক্ষমতায় আসার পূর্বে যাদের অবদান ছিল তারা হয়তোবা তাকে খুঁজে পাচ্ছে না, এবং তিনি সবার থেকে একটু আড়ালেই চলে গেছেন, এটাও আমার কাছে খবর আছে। এবং আসিফ নজরুল অনেককেই এখন চিনে না, অনেকের ফোন ধরে না, অনেককেই চিনে না, অনেকের থেকে দূরত্ব বজায় চলছে। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ খবর। তবে আশা করি তো ওনাকে পাওয়া যাবে খুব শীঘ্রই, এত দ্রুত উনি পালাবেন না, 20 তারিখ আরো অনেক দেরি আছে, তখন হয়তোবা 1-2 দিন আগে পালাতে পারে। সরকারের সঙ্গে ঐক্যের যে প্রচেষ্টা রাজনৈতিক দলগুলো, যদিও সেই রাজনৈতিক দলগুলোর লিস্টে আওয়ামী লীগ ছিল না, 14 দল ছিল না, জাতীয় পার্টি ছিল না, তার মানে ধরা যায় যে 50% মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো ছিল না। বাকি 50%-এর যদি আমি 40% ধরি বিএনপিকে, 35 থেকে 40% ধরি বিএনপিকে, জামাতকে যদি 10% ধরি 45%, আর অন্যান্য সব মিলিয়ে 5%, এই 50%-এর সঙ্গে সরকার ঐক্য করার চেষ্টা করেছে। কিন্তু বৃহৎ একটা জনগোষ্ঠী 50%-এর সঙ্গে ঐক্যের প্রচেষ্টা না করেও শুধু 50%-এর সঙ্গে ঐক্যের প্রচেষ্টাও কি শেষ পর্যন্ত সফল হচ্ছে কিংবা সফল করতে পেরেছে সরকার, নাকি সেই ঐক্য প্রচেষ্টা নষ্ট হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে? সেই প্রশ্ন এসেছে উপদেষ্টা নাহিদ ইসলামের সেই মন্তব্যকে কেন্দ্র করে, যে মন্তব্যে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো নাকি সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। অর্থাৎ বিএনপি, জামাত সহ যে রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে ছিল বলে আমরা সাধারণ অর্থে ধরে নিই কিংবা আলোচনা করতে চাই, সেই দলগুলো সরকারের সঙ্গে থাকছে না, সরকারের সঙ্গে থাকবে না, সরকারকে এক ধরনের ব্যর্থ করার চেষ্টা করবে, সেরকম পর্যায়ে মনে হচ্ছে উপদেষ্টা নাহিদের বক্তব্যে। এবং উপদেষ্টা নাহিদের এই বক্তব্যে চরম হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বললেন সেটা কিন্তু মারাত্মক। তিনি বললেন যে এই ধরনের বক্তব্য সরকারকে শুধু ব্যর্থই করবে না, আমাদের আন্দোলনকে পর্যন্ত ব্যর্থ করবে। যে কোনো কথা বলার সময় ভেবে চিনতে বুঝে শুনে বলতে হবে। এমন কথাও বলেছেন যে উপদেষ্টা নাহিদের বয়স
কম, হয়তো রক্তের তেজ বেশি, তিনি সেইভাবে কথা বলতে পারেননি কিংবা বোঝাতে পারেননি। কিন্তু যদি এটা বুঝে শুনে বলে থাকেন তাহলে তিনি তার বক্তব্য অতি শীঘ্রই উইথড্র করবেন, এমনটাও কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম। তার মানে বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের বিরোধ তৈরি হয়ে গেছে। মির্জা ফখরুল যখন এই কথা বলছেন, ওদিকে রিজভী মেপে মেপে কথা বলার কথা বলছেন, উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেছেন মেপে মেপে কথা বলতে। বিএনপির সঙ্গেই সব থেকে বেশি সম্পর্ক নষ্টের ঘটনা ঘটতে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে। জামাত এখনো এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যখন দেয়নি, তখন জামাতের এক ধরনের স্বীকৃতি সরকারের রয়েছে কিনা সেই আলোচনাও কিন্তু রয়েছে। কিন্তু বিএনপির সঙ্গে যদি ঐক্য করতে সরকার ব্যর্থ হয়, যেমন পরিবেশ উপদেষ্টা ডক্টর রিজওয়ানা তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোই যদি সংস্কার করতে পারত তাহলে গত 53 বছরে তারা কেন সংস্কার করতে পারলো না, গত 53 বছরে তারা যেটা পারেনি সেটার জন্য আমাদের কেন আসতে হলো, যদি তারাই পারতো তাহলে আমাদের তো প্রয়োজন ছিল না, আমরা কেন আসলাম। এই কথা বলে ডক্টর রিজওয়ানা আবার আগুনে ঘি ঢেলে দিয়েছেন। তার মানে হচ্ছে উপদেষ্টা পরিষদ এক ধরনের প্রত্যয় নিয়েই বসে আছে যে তারা যে কোনো মূল্যে তাদের সমস্ত পরিকল্পিত সংস্কার করবে, সেটা 5 বছর লাগুক 10 বছর লাগুক, সংস্কার করে তারপরে তাদের সুবিধা মতো সময়ে নির্বাচন দেবে। এই সুবিধা মতো সময়ে নির্বাচন দেবে এই প্রসঙ্গে যদি তারা যেতে চায় তাহলে জাতীয় ঐক্যে যে ফাটল ধরেছে অলরেডি সেটা বলাই যায়, জাতীয় ঐক্য যে আর নেই সেটাও বলা যায়। তো জাতীয় ঐক্য 50% রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যই যদি টেকাতে না পারে এই সরকার, অনেকে বলছেন যে ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের কথাবার্তার মধ্যে এক ধরনের প্রতিশোধ পরায়ণতা রয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে। প্রতিশোধ পরায়ণতা নিয়ে কোনো ভালো কাজ করা যায় না এমন মন্তব্যও কিন্তু অনেকে করছেন। আওয়ামী লীগের কথা যদি বাদও দিয়ে, আওয়ামী লীগকে তারা গোনায় ধরছেন না, 14 দলকে তারা গোনায় ধরছেন না, জাতীয় পার্টিকে গোনায় ধরছেন না। এই গোনায় না ধরাটা কোন পর্যায়ে যাবে একটা সময় সেটা ভবিষ্যৎই বলে দেবে। কিন্তু যাদেরকে গোনায় ধরছেন তাদের সঙ্গেও ঐক্য টিকাতে পারছেন না, নিজেদের ইচ্ছা মতো সরকার পরিচালনা করতে চাচ্ছেন, নিজেদের মতো সংস্কার করতে চাচ্ছেন, এবং এই সংস্কারের মেয়াদ কবে নাগাদ নির্বাচন হবে, কবে নাগাদ তারা নির্বাচন দেবেন, আদৌ নির্বাচন দেবেন কিনা, নাকি তাদের অধীনে কিংস পার্টি ছাত্ররা যে দল তৈরি করতে চাচ্ছে সেটা সরকারের ছত্রছায়ায় কিংস পার্টি হিসেবে তৈরি করে সেই দলকে মজবুত করে সেই দলকে নির্বাচনে নিয়ে এসে নির্বাচনে জয়লাভ করানোর চেষ্টা করবেন, সেই ইকুয়েশনগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। বিএনপি আমার মনে হয় যে এখনো পরিপূর্ণভাবে বুঝতে পারেনি ইউনূস সরকারের মূল পরিকল্পনাটা কি, কোন দিকে যাচ্ছে এই সরকার, কোন কোন ইস্যু নিয়ে তারা আগাচ্ছে। বিএনপি কিছু কিছু যখন উপদেষ্টাদের বেফাস কথাবার্তা যখন প্রকাশ্যে আসছে তখন হয়তো তার প্রতিক্রিয়া জানাচ্ছে, কিন্তু মোটা দাগে বিএনপি এখনো বুঝতে পেরেছে কিনা যে এই সরকার আদৌ নির্বাচন খুব সহসা দিবে না, খুব সহসা যে দেবে না সেটা উপদেষ্টা নাহিদ এবং ডক্টর রিজওয়ানার কথাতে স্পষ্ট হয়েছে। সর্বশেষ ডক্টর রিজওয়ানা যেভাবে বললেন যে 53 বছরে আপনারা পারেননি, যেটা পারেননি তার জন্য আমাদের আসতে হয়েছে, আমাদের কেন তাহলে আসতে হলো, আমরা তো ভালোই ছিলাম, আমরা কাজ কাম ভালোই করছিলাম, আমাদেরকে কেন আনা হলো, আমাদের উপদেষ্টাদেরকে কেন আনা হলো, আমাদের উপদেষ্টারা তো ঠিকঠাকভাবে কাজই করছিলাম, আমরা নিজেদের জায়গায় ভালো ছিলাম, এখানে এসে অযথা এই ঘোর প্যাচের মধ্যে কেন পড়লাম, এরকম নানা রকমের কথা কিন্তু তার মুখ থেকে বেরিয়েছে। এখন বাস্তবতা হলো ঐক্যে ফাটল ধরেছে, এটা এখন দৃশ্যমান সত্য। এই ফাটল ধরা ঐক্যে ডক্টর ইউনূসের সরকার আবারও ফাটল মেরামত করতে পারবেন, নাকি এই ফাটলটা আরো বড় হবে, বালির বাঁধের মতো ধসে পড়বে সবকিছু, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের সামনে মহাবিপদ। একদিকে সীমান্তে তৎপরতা বাড়াচ্ছে ভারত, বেশ কয়েকদিন আগে পুরীতে সামরিক মহড়া চালায় দেশটি। এরপর বঙ্গোপসাগর থেকে জেলেসহ মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। এবার আরও ভয়ঙ্কর বিপদ বাংলাদেশের সামনে। পতনের মুখে পড়েছে প্রতিবেশী দেশ মিয়ানমারের জান্তা সরকারও। দেশটির রাখাইন প্রদেশের প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ শহরই এখন আরাকান আর্মির দখলে। তবে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেশের সীমান্তবর্তী মংডু শহরের শেষ সেনাঘাঁটিও দখলে নিয়েছে বিদ্রোহীরা। মংডু জান্তার হাতছাড়া হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ মিয়ানমারের প্রায় 350 কিলোমিটার সীমানার পুরোটাই চলে গেল আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সেখানকার সেনাঘাঁটি দখলের সময় বন্দী করা হয়েছে ফাঁড়ির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে। শহরটির শেষ সেনাঘাঁটি দখলের মাধ্যমে বাংলাদেশের কক্সবাজার লাগোয়া মিয়ানমারের রাখাইন প্রদেশের সম্পূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিল সশস্ত্র বাহিনী। এরই মধ্যে বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাবও পড়তে শুরু করেছে। নাফ নদীর ওপরে যে কোনো ধরনের পরিবহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আরাকান আর্মি। এমনকি সরকারের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত পুলিশ এবং স্থানীয় মুসলিমরা নৌকায় করে বাংলাদেশে পালানোর চেষ্টা করায় এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। আরাকান আর্মির মংডু দখলের পর দুশ্চিন্তার কালো মেঘ আকাশে উঠছে বাংলাদেশের। আরাকান আর্মির এমন সিদ্ধান্তে এরই মধ্যে সমস্যায় পড়ে গেছে বাংলাদেশের জেলেরা। এমনিতেই 2017 সাল থেকে প্রায় 12 লাখ রোহিঙ্গার ভার বইছে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইন রাজ্যে মূলত বসবাস করে মুসলিম রোহিঙ্গারা। সেই রাজ্যই
এখন সশস্ত্র আরাকান আর্মির দখলে। এর ফলে বর্তমানে সংকটজনক পরিস্থিতিতে বাংলাদেশে আবারও নামতে পারে রোহিঙ্গাদের ঢল। বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে এখনও আরাকান আর্মির অবস্থান নেতিবাচক। রোহিঙ্গা সংকট তীব্র হওয়ার পাশাপাশি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বেড়ে যেতে পারে অস্ত্র এবং মাদকের চোরাচালান, অরক্ষিত হয়ে পড়তে পারে সীমান্ত এলাকা, বেড়ে যেতে পারে সংঘাত সহিংসতা। এরই মধ্যে তেমন ঘটনাই ঘটছে টেকনাফ এবং সেন্ট মার্টিন এলাকায়। আরাকান আর্মির গোলাগুলির আঁচ এসে পড়েছে এপারেও। যদিও সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী আছে কড়া পাহারায়, তা সত্ত্বেও স্থানীয়দের আতঙ্ক বেড়েই চলছে। সীমান্ত এলাকার পাশাপাশি বঙ্গোপসাগরেও বাংলাদেশের বিপদ বেড়েছে। খবর এসেছে ভারতের সাথে সাথে আরাকান আর্মিও বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। পরে অবশ্য আরাকান আর্মি তাদের ফেরত দিয়েছে। শুধু তাই নয়, সাগরে বাংলাদেশের জাহাজ চলাচলেও কড়াকড়ি। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এইসব বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে। আওয়ামী লীগের আন্দোলনের বিষয়ে তারা যে বারবার রাজপথে নামে এবং তাদেরকে কি করা হয়, রামদুলাই দেওয়া হয়, তাদের পিছন লাল করে ফেলা হয় যারাই আন্দোলনে নামে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ কর্মীদেরকে নিয়ে আপনাদের মন্তব্য কি? এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার কি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।